ফাইনালি মানালিতে বরফ, দুর্দান্ত একটা অভিজ্ঞতা। মানে ফার্স্ট ডে এসে প্রথম দিনেই যে এরকম বরফ পাবো কল্পনা করিনি। হেভি লাগছে, যেরকম ঠান্ডা সেরকম একটা রোমাঞ্চকর অনুভূতি। তাই কথাটা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়, রোমাঞ্চকর অনুভূতি। অনেক কিছু চাপ নিচ্ছি তো, মুভমেন্টটা একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। যাই হোক, হেভি লাগছে। আরেকটা জিনিস এখনো করা বাকি আছে, সেটা হচ্ছে একটু বরফ জমে গেলে এটা নিয়ে একটু ঝাঁকাবো, বরফ পড়বে। কি লাগছে আমাকে রে ফোকাসে, ওখানে কি দেখছিস? আজ 23শে ডিসেম্বর 2024। ভোরের আলো এখনো ফোটেনি। আমরা কালকা মেল ধরে ভোর 3:30টার সময় চণ্ডীগড় স্টেশনে নেমেছি। এখন আমরা চণ্ডীগড় স্টেশন থেকে মোটর গাড়িতে চেপে আমরা 4 জন, আমি, গোগল, দিদি আর শাগনিকদা মানালির উদ্দেশ্যে চলেছি। ক্রমে হিমাচল প্রদেশ রাজ্যে আমরা প্রবেশ করছি। এই হিমাচল প্রদেশের নামকরণ করেছিলেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত আচার্য দিবাকর দত্ত শর্মা। প্রদেশ শব্দটির অর্থ যে রাজ্য, সেটা আমরা সকলেই জানি। হিম ও আচল এই শব্দ দুটির মেলবন্ধনে নামকরণ হয় হিমাচল। একের পর এক মখমলের মতো মসৃণ সুদৃশ্য টানেল পেরিয়ে চলেছি। টানেলগুলির দৈর্ঘ্য 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। কোথাও টানেলগুলির নাম দেখতে পেলাম না, বরং টানেলগুলি সংখ্যা দ্বারা চিহ্নিত করা রয়েছে, যেমন টানেল নাম্বার 1, টানেল নাম্বার 2, এরকম 14টি টানেল পেরিয়ে আমরা অবশেষে মানালিতে এসে পৌঁছালাম। অলমোস্ট মানালিতে চলে এসেছি। মানালি থেকে আমরা 1.5 ঘন্টার দূরত্বে আছি। অ্যান্ড জম্পেস ঠান্ডা হয়েছে। আমরা আপাতত নদীটার পাশে একটা জায়গায় চা খেলাম, দুর্দান্ত ছিল, মারাত্মক ঠান্ডা। দেখাচ্ছি কত টেম্পারেচার, দেখলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট থিং হচ্ছে, এখন টেম্পারেচার হচ্ছে রাইট নাও 3 ডিগ্রি, 3 ডিগ্রি হচ্ছে টেম্পারেচার, ওকে। অ্যান্ড স্নোফলের চান্স ইজ 80% মানালিতে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড দেখা যাক কী হয়। মানালি শহরের প্রাণকেন্দ্রটি এতটাই ঘনবসতিপূর্ণ, যাকে বলে ঘিঞ্জি এলাকা। তাই আমরা বাধ্য হই অনেকটা নিরিবিলি আর একটু ওপরে একটি হোমস্টে, যার নাম হলো ক্যাফে নির্ভানা, সেখানে আমরা চলে এলাম। এই হোটেলের আঙিনাতে আর একটা বাড়ি রয়েছে, সেখানে 12 জন একসঙ্গে থাকতে পারে। কোনো বড় ফ্যামিলি আসলে ওই বাড়িটা ভাড়া নিতে পারে, কিন্তু শর্ত একটাই, পুরো বাড়িটাই ভাড়া নিতে হবে। দার্জিলিংয়ে যেতে যতটা ঘোরালো রাস্তা আমাদের পেরোতে হয়, মানালির ক্ষেত্রে সেরকম কিছুই দেখলাম না। মানালির ক্ষেত্রে দেখলাম বড় চওড়া হাইওয়ে রাস্তা, যার সাহায্যে সহজেই কম সময়ের মধ্যে আমরা মানালি শহরে এসে পৌঁছাতে পারি। আরেকটা বিষয় বলার ছিল, এই হোমস্টেতে খাবার দাবার খুবই সুস্বাদু আর পরিমাণও যথেষ্ট। খেয়ে মন প্রাণ সবই ভরে যাবে। জলযোগ সেরে নিয়ে আমরা ব্যালকনিতে বসে বাইরের দৃশ্যাবলী তাড়িয়ে তাড়িয়ে দেখছি। জমি, মাটির রং, গাছ, গাছের ঘন সবুজ পাতা, পর্বতশ্রেণী, আকাশের দৃশ্য উপভোগ করছি। আপনারাও ভালো করে লক্ষ্য করুন। কারণটা হচ্ছে, এই শেষবার হয়তো আমরা মানালিতে এই সবুজ আর এই জমি দেখতে পাবো। তার কারণ, খুব শিগগিরই সাদাতে সমস্ত কিছু ঢেকে যাবে। বরফপাত অলরেডি শুরু হয়ে গেল এবং দেখতে দেখতে মুহূর্তের মধ্যে আমরা সামনের কোনো দৃশ্যই আর দেখতে পাচ্ছিলাম না। মানালি হিমাচল প্রদেশের একটি নৈসর্গিক সুন্দর শহর, যেটি বিয়াস নদী অববাহিকার অন্তর্গত কুলু উপত্যকার উত্তরে অবস্থিত। উচ্চতা 2050 মিটার, অর্থাৎ প্রায় 6400 ফুট। মানালি শব্দটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। এটি একটি হিন্দু নাম, যার দুটি অর্থ রয়েছে।
প্রথম অর্থটি হলো একটি পাখি। সংস্কৃত শব্দ মানু, যার অর্থ হলো পাখি। দ্বিতীয় অর্থটি হলো সুন্দর পাহাড়, কারণ এই শহরটি তার সুন্দর নান্দনিক দৃশ্যের জন্য পরিচিত। মানালি অঞ্চলে 6001 ফুট উচ্চতা বিশিষ্ট অন্যতম প্রধান পর্বতশৃঙ্গটির নাম হলো দেও টিব্বা, যার অর্থ হলো ঈশ্বরের শিখর। ভিডিওটির এই অংশ আমি আমার নিজের জন্য রেখেছি, যাতে ভবিষ্যতে আমি চুপচাপ বসে এটা উপভোগ করতে পারি। আপনারা চাইলে ভিডিওটির পরের অংশে স্কিপ করে যেতে পারেন। এটি একটি দীর্ঘ সময় ধরে চলবে, বা আপনারা উপভোগ করতে পারেন। আরেকটা বিষয়ও আপনাদেরকে জানিয়ে রাখি, সেই দিনকে বরফপাতের জন্য আমাদের মানালির লোকাল যে অত সাইট সিন ছিল সেগুলো আমরা করতে যেতে পারিনি। তার কারণটা হচ্ছে যে গাড়ি চলাচল সম্পূর্ণ রকমভাবে বন্ধ হয়ে গেছিল। তাই আমরা আশা রেখেছিলাম যে পরের দিন সকালে আকাশ পরিষ্কার হবে এবং আমরা যেতে পারব। কফি খেতে খেতে আমরা একটা বিষয় আলোচনা করছিলাম, যেখানে ভিন্ন একটি মত বলছে মানালি শব্দটির উৎপত্তি মনু আলোয়া এই শব্দবন্ধটি থেকে। মনু হলেন মানবতার পূর্বপুরুষ, অর্থাৎ পূর্বসূরি। সেই অর্থে মানালি শব্দের আক্ষরিক অর্থ হল মনুর বাসভূমি। আসুন আপাতত আমরা এই তুষারপাত দৃশ্যটি অনুভব করি।
পরের দিন সকালের দৃশ্য এটি। প্রথমে আমাদের মনে হয়েছিল যে আমরা বেরোতে পারবো এবং আজকে তুষারপাত হবে না, কিন্তু যে পরিমাণ মেঘ আমরা দূর দিয়ে উড়ে আসতে দেখলাম তাতে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আজকেও তুষারপাত হবে। এবং কিছুক্ষণের মধ্যেই চারিদিকে সাদা হয়ে আবৃত হয়ে গেল এবং শুরু হলো তুষারপাত। আর সেই তুষারপাত মানে তুমুল তুষারপাত। আমরা প্রথম দিন ভেবেছিলাম যে আমাদের জীবনে সব দেখা হয়তো হয়ে গেছে, কিন্তু সেকেন্ড দিন যেটা আমরা দেখলাম সেটা অপরিকল্পনীয়। আজ আমরা বেরিয়েছি শিশু দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথে সোলাং ভ্যালি দেখে নেব, তারপর সেখান থেকে চলে যাব অটল টানেলের মধ্য দিয়ে শিশুতে। সেখান থেকে ফিরে আসব মানালি লোকাল সাইট সিনগুলো দেখার জন্য। আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে, অন্ধকার হয়ে আসছে চারিদিক মেঘাচ্ছন্ন হওয়ার জন্য। এমনকি পাহাড়ের চূড়াগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। মারাত্মক স্নোফল শুরু হয়ে যাওয়ায় রাস্তায় ক্রমশ ট্রাফিক জ্যাম বাড়ছে এবং সোলাং ভ্যালি বিখ্যাত হচ্ছে ট্রাফিক জ্যামের জন্য। একবার যদি ট্রাফিক এখানে লেগে যায় তাহলে
12-13 ঘন্টা অবধিও অনেক সময় সেটা কন্টিনিউ হয়। অবশেষে আমরা সোলাং ভ্যালিতে এসে পৌঁছেছি। এখানে অনেক স্নোয়ের অ্যাক্টিভিটি করা যায়, সবকটাতেই চার্জ দিতে হয়। আমাদের রোপওয়ে চড়া খুব ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় ওখানে কারেন্ট ছিল না বলে আমাদের রোপওয়ে চড়াটা হলো না। আবহাওয়া অত্যাধিক অবনতি হওয়ার জন্য আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিলাম। লক্ষ্য হলো ওখানকার সাইট সিনগুলি করে নেওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বললেন যে অত্যাধিক স্নোফল হওয়াতে ব্ল্যাক আইস জমে যাচ্ছে এবং তার জন্য বাকি জায়গাগুলোতে ঘোরা একটুখানি রিস্কি হয়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে উনি হিড়িম্বা টেম্পলে নিয়ে যাচ্ছিলেন এবং যেহেতু সেটি অনেকটি নিচে মানালির থেকে, তাই ওখানে স্নোফল হওয়াটার সম্ভাবনা একটু কম ছিল। এবং আমরা যাওয়ার পথে কী পরিমাণ স্নো পেয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই টার্নিং পয়েন্ট থেকে মানালি শহরটি পুরোপুরি দেখতে পাওয়া উচিত ছিল, কিন্তু এতটাই স্নোফল হচ্ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। অত্যাধিক জ্যামের কারণে আমাদের কিছুটা আগেই নেমে যেতে হলো। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আমরা চললাম হিড়িম্বা মন্দিরের উদ্দেশ্যে। এখানেই এ জাবানি আর দিওয়ানি এই মুভিটার এখানে শুটিং হয়েছিল। হিড়িম্বা ছিলেন রাক্ষস রাজ হিড়িম্বর সহোদরা। কাম্যক বনে এদের বাসস্থান ছিল। মহাভারতের কথা অনুযায়ী বারণাবত নগরে যতুগৃহ ঘটনার পর ঘটনাচক্রে মধ্যম পাণ্ডব ভীমের স্ত্রী হন এই হিড়িম্বা। 1553 খ্রিস্টাব্দে রাজা বাহাদুর সিং এই মন্দিরটি গুহার পাশে নির্মাণ করেন, যেখানে দেবী হিড়িম্বা ধ্যানে বসেছিলেন। মানালির স্থানীয় লোকেরা
এই মন্দিরটিকে বুঙ্গারি মন্দির নামে আখ্যা দিয়েছেন। নবরাত্রির সময় দেবী দুর্গার পুজোর সময় মানালির মানুষজন এই হিড়িম্বার পুজো করেন। বসন্তকালে প্রতি বছর এই হিড়িম্বা দেবীর মেলা বসে। মন্দিরের অভ্যন্তরে পাহাড়ের খণ্ডে খোদাই করা দেবীর পায়ের ছাপ পুজো করা হয়। এই মন্দিরে অনতি দূরে ভীম এবং হিড়িম্বার একমাত্র পুত্র ঘটোৎকচের একটি মন্দির আছে। রোপওয়ে করে সেখানে যেতে হয়। আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমাদের সেখানে যাওয়া সম্ভব হয়নি। এখানে আরেকটা কথা বলে রাখি, কুরুক্ষেত্র যুদ্ধে 14 দিনের মাথায় কর্ণের হাতে নিহত হয়েছিল এই ঘটোৎকচ। তার মস্তকটি পতিত হয়েছিল এই হিমাচল প্রদেশের চম্পাবত নগরে। ভারতবর্ষে ঘটোৎকচের মন্দিরটি হলো সেখানে। হিড়িম্বা টেম্পল থেকে ফিরে আমরা প্রত্যেকেই ক্লান্ত ছিলাম, তাই এদের বসার জায়গায় বসে একটু চা কফি খেলাম এবং সন্ধে নামাটা উপভোগ করছিলাম। মানালি রাতের আকাশ স্টার ট্রেল করে ধরার চেষ্টা করেছিলাম। এছাড়া কিছু ছবিও তুলেছি, আপনারা দেখতে পারবেন এখানে কালপুরুষের কোমরবন্ধনীর এখানে যে আমাদের ওরিয়ন নেবুলা আছে বা ওরিয়ন নীহারিকা আছে, সেটা আমার ক্যামেরায় ধরা পড়েছে। বাট আপনারা ভালো টেলিস্কোপ দিয়ে দেখলে আপনারা এটিকে এরকম কালারফুল দেখতে পারবেন। আজ আমাদের মানালিতে তৃতীয় দিন। ভালো করে লক্ষ্য করুন, বারটি থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঘর গরম রাখার জন্য সেখানে আগুন জ্বালাবার ব্যবস্থা থাকে, তার উপর চিমনি থাকে, সেই চিমনি দিয়েই এই ধোঁয়া নির্গত হয়। সকালে রোদ উঠেছে, ঘরের চাল থেকে জমা বরফ জল হয়ে গড়িয়ে পড়ছে নিচে। আমাদের কাসলের উদ্দেশ্যে এবার রওনা দেওয়ার পালা। শেষবারের মতো একবার বরফে হাঁটতে আমার ইচ্ছা করলো, এবং জুতো পরে বরফে হাঁটলে একটা অদ্ভুত আওয়াজও হয়। থ্যাংক ইউ। আমরা এবার কাসলের উদ্দেশ্যে রওনা দিলাম এবং যাওয়ার পথে পিছনে ঘুরে দেখলাম সাদা ঝকঝকে বরফে ঢাকা পাহাড়। এই দৃশ্য যদি আপনি ওখানে দাঁড়িয়ে দেখেন, তার সৌন্দর্যের সীমা আপনি বুঝতে পারবেন। ভিডিওতে আমি এটা হয়তো অতটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। যাওয়ার পথে আমরা একবার মানালি ম্যালটা ঘুরে গেছিলাম, কিন্তু এই ম্যালেতে আমার ভালো লাগার মতো কিছুই লাগেনি। দার্জিলিংয়ের ম্যাল এর থেকে অনেক ভালো। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, মানালি যেহেতু একটু নিচে, তাই জন্য আমরা কিন্তু এখানে কোনো রকম বরফ পাইনি। মানালি ছাড়ার পূর্বে এই বেলুনটি যেন হেসে আমাদের গুড বাই বলছিল আর বলছিল আবার আসবেন।